শুনতে পাচ্ছেন? না, ওটা শুধু ঢাকের আওয়াজ নয়, ওটা পশ্চিমবঙ্গের রাজনীতির কুরুক্ষেত্রের রণধ্বনি। 2026 সালটা ছোট, কিন্তু এর গুরুত্ব হিমালয়ের চেয়েও বিশাল। কলকাতা থেকে কোচবিহার, জঙ্গলমহল থেকে সুন্দরবন, সবার মনে একটাই প্রশ্ন। প্রশ্নটা উন্নয়নের নয়, প্রশ্নটা দুর্নীতির নয়, প্রশ্নটা জোটের বা ঘোটেরও নয়, প্রশ্নটা হলো সেই চিরাচরিত ক্ষমতার মসনদ জাহাপনা। আগামী 5 বছর এই পশ্চিমবঙ্গের ভাগ্য বিধাতা কে হবেন? কে বসবেন নবান্নের সেই 14 তলা বিল্ডিংয়ের নীল সাদা চেয়ারে? মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাকি শ্রমিক ভট্টাচার্য? পশ্চিমবঙ্গের রাজনৈতিক আকাশে এখন 4টে জ্বলন্ত ধ্রুবতারা। কার আলোয় আলোকিত হবে আর কার স্বপ্ন ছায়ায় ঢাকা পড়বে? আজকের এই প্রতিবেদনে আমরা কোনো দলের প্রচার করব না, আমরা পোস্টমর্টেম করব এই 4 জন মানুষের ক্ষমতা, দুর্বলতা এবং পশ্চিমবঙ্গের মানুষের মনের আসল কথা। এই লড়াই শুধু ইভিএম এর নয়, এই লড়াই অস্তিত্বের, এই লড়াই পশ্চিমবঙ্গের আপামর মানুষের। তৈরি হন, কারণ 2026-এর খেলা অলরেডি শুরু হয়ে গেছে। প্রথমেই আসি তাঁর কথাই, মানে বর্তমানে যাকে ছাড়া পশ্চিমবঙ্গের রাজনীতি ভাবাই অসম্ভব, মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। 2011-তে পরিবর্তন, 2023-এ আধিপত্য বিস্তার এবং 2021-এর খেলা হবে। তৃণমূল নেত্রী প্রমাণ করেছেন তিনি সহজে হার মানার পাত্রী নন। তার প্রধান শক্তি হলো জনসংযোগ। পশ্চিমবঙ্গের গ্রামের শেষ প্রান্তের মানুষটার কাছেও দিদি মানে মমতা ব্যানার্জি। তার লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, এই প্রকল্পগুলো বাংলার কোটি কোটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, তৈরি করেছে এক আত্মিক যোগাযোগ। সত্যই কি আত্মীয়তা, নাকি আত্মীয়তার মোড়কে ক্ষমতার শীর্ষে থাকা? বিরোধী হওয়া যতই প্রবল হোক, মহিলা ভোটারদের এক বিশাল অংশ আজও মমতা ব্যানার্জির আঁচলের তলায় নিরাপদ বোধ করেন বই কি। তিনি রাজনৈতিক জাদুকরী। মমতা ব্যানার্জি জানেন ঠিক কোন সময়ে কোন আবেগে সুড়সুড়ি দিতে হয়। কিন্তু সেই আত্মীয়তা কি বজায় থাকবে, নাকি 2026-এর অনাত্মীয়তাই বদলে যাবে? একদল ভাবছে দিদি না থাকলে এই প্রকল্পগুলো কে চালাবে। অন্য দলের প্রশ্ন, প্রকল্প তো পাচ্ছি, কিন্তু আমার ছেলে মেয়ের চাকরি, তারা কি করবে, কোথায় যাবে, কি খাবে? মমতা ব্যানার্জি কি পারবেন তার অভিজ্ঞতার পাহাড় দিয়ে এই দুর্নীতির খাতগুলো বুঝিয়ে দিতে? আমার মনে হয় না, কেননা দলের কমান্ড অ্যান্ড কন্ট্রোলে আর আগের মতো নিবিড় সমন্বয় নেই। তাহলে কি 2026-এ ভেঙে যেতে পারে তার সেই দুর্ভেদ্য দুর্গ? আপনারা উত্তর খুঁজুন, আর আমি সেই ফাঁকে আসি দ্বিতীয় টুইস্টে, যিনি মমতার সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ, শুভেন্দু অধিকারী। না না, চমকানোর কিছু নেই, চমকানোর কিছু নেই। সময় বিবর্তিত, ডারউইনের ভাষায় একদা মমতা ব্যানার্জির বিশ্বস্ত সেনাপতি, ডান হাত, আর এখন তারই সবচেয়ে বড় প্রতিপক্ষ, শত্রু। 2011-তে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে সরাসরি হারিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি সত্যিই গেম চেঞ্জার। শুভেন্দু অধিকারী রাজনীতি হলো বেসিক্যালি অ্যাটাকিং, আক্রমণাত্মক। তিনি বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে এক মুহূর্তের জন্য রাজ্য সরকারকে শান্তিতে থাকতে দেননি। তার প্লাস পয়েন্টগুলো কি কি? শুভেন্দু অধিকারীর পয়েন্টসগুলো হলো সাংগঠনিক দক্ষতা এবং তাকে এক্সপ্যান্ড করার ক্ষমতা, কেননা এটা তো তিনি তার পুরনো প্রভুর কাছ থেকেই অর্জন করেছেন, আর এখন সেটা গুরুমারা বিদ্যায় পরিণত হয়েছে। যাই হোক, শুধু মেদিনীপুর নয়, রাঢ় বাংলা বা উত্তরবঙ্গের একটা বড় অংশে তার প্রভাব অনস্বীকার্য। এছাড়া তিনি বিজেপির হিন্দুত্ববাদী এজেন্ডা এবং আঞ্চলিক আবেগকে ভূমিপুত্র তত্ত্বের সাথে মিক্স করে একটা দারুণ চটকালো এবং মুখরোচক স্বাদ জনগণকে সার্ভ করছেন। তার ভাষণ মানুষকে উদ্বুদ্ধ করে, এটা ঠিক। মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভকে এক্সট্রা অক্সিজেন দিয়ে জ্বালাতে সাহায্য করে, এটাও ঠিক। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো তিনি নিজেই। তার অতীত তার সবচেয়ে বড় দুর্বলতা, তার সবচেয়ে বড় শত্রু। তিনি নিজেই দীর্ঘ সময় তৃণমূলের প্রভাবশালী মন্ত্রী ছিলেন। তাই যখন তিনি দুর্নীতির কথা বলেন,
তখন বিরোধীরা মুচকি হাসে, প্রশ্ন তোলে, ভাবখানা যেন এইরকম, তখন আপনি কোথায় ছিলেন? নাকি গঙ্গার ধারে বসে বসে নৌকা গুনছিলেন? তার গায়ে লেগে থাকা দল বদলু তকমা অনেকেই সহজভাবে নিতে পারেন না। এছাড়া বিজেপি দলের অভ্যন্তরেও আদি বনাম নব্য এই দ্বন্দ্ব শুভেন্দু নেতৃত্বের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। মানুষ কি একজন প্রাক্তন তৃণমূল নেতাকে বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নেবে, নাকি তার আক্রমণাত্মক রাজনীতি তাকে নবান্নের দোরগোড়ায় পৌঁছে দেবে? দর্শকদের বলছি, এর উত্তরটা একটু কমেন্ট বক্সে দেবেন। এবার আমি আসছি তৃতীয় টুইস্টে। বিজেপির অন্দরেই যদি অন্য এক মুখের কথা ভাবা হয়, তবে শ্রমিক ভট্টাচার্য এমন একজন নাম যার কোনো কট্টর ভাবমূর্তি নেই। তিনি সুবক্তা, যুক্তিবাদী, মার্জিত এবং পরিশীলিত। কলকাতার শিক্ষিত মধ্যবিত্ত ভোটার বা যারা উগ্র রাজনীতি পছন্দ করেন না, তাদের কাছে শ্রমিক ভট্টাচার্যের গ্রহণযোগ্যতা হয়তো অনেক বেশি। কিন্তু এখানেও চিন্তার বিষয়, বাংলা রাজনীতিতে শান্ত মুখ দিয়ে কি নির্বাচন জেতা সম্ভব? কেননা শ্রমিক ভট্টাচার্যের কোনো বিশাল গণভিত্তি নেই, শুভেন্দুর মতো তার পিছনে কর্মীদের ঢলও নেই। একজন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তার নাম হয়তো দলের ইমেজ বাড়াতে পারে, কিন্তু ভোট ব্যাংকে তা কতটা প্রভাব ফেলবে তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। তিনি কি শুধুই একজন আদর্শবাদী মুখ হিসাবেই থেকে যাবেন, নাকি সত্যিই পারবেন বাংলার নেতৃত্ব দিতে? সিদ্ধান্ত আপনাদের হাতে। এবার আসছি সেই বহুল চর্চিত অতীত বর্তমানের সংবাদ শিরোনামে থাকা, কে বলুন তো? বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ধর্মনিরপেক্ষ, আদৌ ধর্ম মানেন কিনা সন্দেহ আছে। লড়াকু, স্বচ্ছ ভাবমূর্তি, সিদ্ধান্তে অবিচল। যখন পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতি ধুলোয় মিশে গিয়েছিল, তখন এই মানুষটা একাই আইনি ময়দানে ঋজুতার সাথে দাঁড়িয়ে তৃণমূল সরকারের ভিত নড়িয়ে দিয়েছিলেন। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একের পর এক জনস্বার্থ মামলা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মানেই দুর্নীতির বিরুদ্ধে এক সোচ্চার কণ্ঠ। তাহলে এই মহারথীর পাওয়ার প্রজেকশন কি? তার স্বচ্ছ ভাবমূর্তি, লড়াকু মানসিকতা, তরুণ প্রজন্ম এবং বামপন্থী ভোটারদের কাছে তিনি এক নৈতিক বিজয়ী। যারা ভাবছেন টিএমসি মানে দুর্নীতি আর বিজেপি মানে সাম্প্রদায়িকতা, তাদের জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য এক বিকল্প আশা হতেই পারেন। কেননা ওনার কম্বিনেশনটা মন্দ না। একাধারে এডুকেটেড, আইনজ্ঞ, অন্যদিকে স্বচ্ছ ভাবমূর্তি, ধর্মনিরপেক্ষ, সূক্ষ্ম অপারেশন পাওয়ার, অভিজ্ঞ লড়াকু যোদ্ধা। কিন্তু এখানেও গোলমাল। বাস্তব খুব কঠিন। ভোট যুদ্ধের ময়দানে কি এগুলো নিয়ে মানুষ ভাববে? তার এই স্বচ্ছ ভাবমূর্তি, ধর্মনিরপেক্ষতা কি ব্যালট বাক্স উপচাতে সক্ষম হবে? আমি জানি না। তবে এটা প্রতীয়মান যে ভোট যত এগিয়ে আসছে, লালেদের পালে হাওয়ার তোড়ও তত বাড়ছে। বাকিটা আপনারা বলবেন কমেন্ট বক্সে। 2021-এ বামেদের আসন সংখ্যা ছিল 0। বিধানসভায় তাদের কোনো অস্তিত্ব ছিল না এবং নেইও। কিন্তু বিগত পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনে নাটকীয়ভাবে ভোট শতাংশ বেড়েছে। কিন্তু তা কি মমতা ব্যানার্জি বা শুভেন্দু অধিকারীকে হারাতে যথেষ্ট? আপনাদের কাছে উত্তর থাকলে কমেন্ট বক্সে লিখুন। সাংগঠনিক দুর্বলতা আর জোটের জটিলতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পথে প্রধান অন্তরায়। নিঃসন্দেহে মানুষ তাকে ভালোবাসে, কিন্তু সামান্য দ্বিধা মনের মধ্যে। কেমন একটা দোলাচাল। ওনাকে ভোট দিয়ে ভোটটা নষ্ট হবে না তো? আমার মনে হয় না। কেননা 2026-এর বৈশাখের হাওয়া খুব গরম। ওয়েদার ইকোসিস্টেম পরিবর্তিত হচ্ছে। এই হলো 4 জন যোদ্ধা, 4টে আলাদা পথ। আর এই ভোট যুদ্ধের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন আপনি। চোখটা বুঝে ভাবুন তো একবার, পশ্চিমবঙ্গের ভোটারগণ, আপনাদের সামনে এখন এক মহাদ্বিধা। আর সেই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে পশ্চিমবঙ্গের মানুষ কি দাবি করতে পারে এক দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ, নাকি জনকল্যাণমুখী পশ্চিমবঙ্গ, শিল্প চাকরির পশ্চিমবঙ্গ, শান্তির পশ্চিমবঙ্গ, নাকি রাজনৈতিক সংঘর্ষের পশ্চিমবঙ্গ? সময় আগত পশ্চিমবঙ্গের মানুষকেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তারা কি চাই ভুল সিদ্ধান্তে তাদেরকেই দায়বদ্ধ থাকতে হবে আগামী 5 বছর? 2026-এ আপনার একটা আঙুলের ছাপই ঠিক করে দেবে আগামী 5 বছরের পশ্চিমবঙ্গের ভাগ্য। গণতন্ত্রের কোনো ব্যবস্থাপনায় চিরস্থায়ী নয়। পরিবর্তন এক ধ্রুব সত্য। প্রশ্ন হলো, পরিবর্তনটা কিসের?
এবং কার জন্য। 2026-এর এই মহাযুদ্ধে কে জিতবে তা বলবে সময়। কিন্তু মনে রাখবেন, আপনি যদি আজ কথা না বলেন তবে আপনার ভবিষ্যৎ অন্য কেউ লিখে দেবে। আপনার কি মনে হয় এই 4 জনের মধ্যে কাকে আপনি 2026-এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান? আপনার যুক্তিটা কমেন্ট বক্সে লিখে জানান, আপনার পছন্দটা বলুন। এই ভিডিওটি যদি তথ্য সমৃদ্ধ মনে হয় তাহলে একটা লাইক করুন এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করে পশ্চিমবঙ্গের কোণে কোণে পৌঁছে দিন। ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।